স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। কর্তৃপক্ষের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থাটি আশ্রমের জমিতে প্রমোটিংয়ের ছক কষছে, আর স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ মানতে নারাজ। কসবা সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্ব পাড়া, এখানেই সরলা পুণ্যাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পুণ্যাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন, সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে। ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ, তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি, বস্তি এবং কলোনি এলাকার বেআইনি এইসব বাড়ির এবার জলের দরে আইনি বৈধতা পাওয়ার সুযোগ। 3,27,000 টাকা রেগুলারাইজেশন ফির বদলে দিতে হবে মাত্র 42,000 টাকা। এতে সাধারণের যেমন সুরাহা হবে, তেমনি কলকাতা পুরসভারও আয় বাড়বে বলে আশা। ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই বাড়ি। ছোট জায়গায় বাড়ি তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই। কলকাতার বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার এইসব বেআইনি বাড়ির এবার জলের দরে বেআইনি বৈধতা পাওয়ার সুযোগ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে, তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেন, আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, আর নন কমার্শিয়াল। সম্প্রতি ছোট জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরেকটি পদক্ষেপ, বস্তি কলোনিতে ছোট জায়গায় তৈরি বেআইনি বাড়িগুলিকে অনেক কম টাকায় বৈধ করার উদ্যোগ পুরসভার, একদম জলের দরে।
অনুমতি ছাড়া বাড়ি তৈরি করলে রেগুলারাইজেশন ফি নিয়ে বৈধতা দেয় পুরসভা। 3 তলা বাড়ির ক্ষেত্রে রেগুলারাইজেশন ফি ছিল 3,27,000 টাকা। এবার সেই রেগুলারাইজেশন ফি কমিয়ে করা হয়েছে মাত্র 42,000 টাকা, অর্থাৎ 2,85,000 টাকার সুরাহা। এটা তো জলের দরে হচ্ছে, 200% সুবিধা পেয়ে যাচ্ছে মানে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে এতে। মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। মেয়র তো বললেন ফিজও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। শুধুমাত্র নিজের বাড়ির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। ফ্ল্যাট বা বাণিজ্যিক কারণে ব্যবহৃত বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। এই সুবিধা মিলবে শুধুমাত্র বস্তি ও কলোনি এলাকা এবং পাট্টা পাওয়া জমিতে তৈরি বাড়ির ক্ষেত্রে। যেরকম স্যাংশন প্ল্যান বিল্ডিং হয়, তো ওটা একটা চেকিং এর মতো থাকবে, সবকিছু ভালো জিনিসটা হবে। ধীরে ধীরে দেখবেন কিছু বছর পর দেখা যাবে কলকাতায় ইলিগাল বাড়ি আর নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কলকাতার বস্তি বা কলোনি এলাকার ভোট গিয়েছে শাসক দলের ঝুড়িতে। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগে বস্তি ও কলোনির বেআইনি বাড়িকে জলের দরে বৈধতা দিচ্ছে পুরসভা, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে অনেকের মত। পুরসভার আয় বাড়বে, এটা তো বাস্তব যে কলকাতা কর্পোরেশনের মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বনী হবে, যে এই অঞ্চল বা এই বাড়িগুলো থেকে যেটা 1 পয়সাও পাওয়া যেত না, কারণ অনেকেই এই বাড়িগুলো পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করতো না ভয়। হয়তো ভালো উদ্যোগ, এটা সাধুবাদ জানাই। একদিকে যেমন পুরসভার আয় বাড়বে, তেমনি বেআইনি নির্মাণ করে রাখার যে ঝোঁক সেটাও কমবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার মুক্তারাম বাবু স্ট্রিটের ছবিটা দেখাই। দেখুন, ভেঙে পড়েছে পুরনো বাড়ির একাংশ। সংস্কার চলছিল ওই বাড়িতে, আর সেই সংস্কার চলার সময় ভেঙে পড়ল পুরনো বাড়ি ভেঙে পড়ে একজন আহতও হয়েছেন। আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ ও দমকল। হ্যাঁ, বাড়িটা তো অনেক পুরনোই, ভেতরে তৈরি হচ্ছিল, সামনের পজিশনটা ভেঙে পড়ে গেছে। শুনেছি কি যে ওপরে কেউ একজন ঝুলছিল, তাকে নামানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে তো পাচ্ছেন সামনেই যে এখন ওগুলোকে সরানো হচ্ছে, যে ওনারা তদন্ত করতে চাইছেন কি যে ভেতরে আরো কেউ চাপা পড়ে গেছে কিনা, ওই জন্য সব ওনারা সরিয়ে দেখছেন। না, লোকগুলো একজন আটকি ছিল এখানে, ওকে তুলে নিয়ে গেছে হসপিটালে। একজনকে, ও মিস্ত্রি মনে হচ্ছিল, কি মিস্ত্রি আছে ও, আর নিচে লোকগুলো ছিল না, ছিল 1-2 জন, তাহলেও পালিয়ে গেল। এখন তো এই যে মানে যা ইটগুলো পড়া রয়েছে ওইটাই আছে। এই বাড়িটা ইন্টারনাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এসে দেখি ইট বাড়িতে সব ভেঙে পড়েছে বাড়িটা, আর একজন ইনজোর্ড হয়েছে, ইনজোর্ডকে হসপিটালে নিয়ে গেছে। বর্তমানে কি পরিস্থিতি, ভেতরে কি কেউ আটকা? না, আমরা পুরো উঠে দেখেছি, কেউ নেই। একজন লেবার ঘোরাঘুরি করছিল, ওকে আমরা সরিয়ে দিয়েছি। এখানে কেউ ট্র্যাপড হয়নি? না না। এখানে এসে শুনলাম না ওদেরই একটা লেবার একটু ইনজোর্ড হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। এমনি আর কোনো বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যেহেতু গরমের দিন, একটু দুপুরবেলা আর রবিবার ছুটির দিন, লোকজন থাকে না, কারণ এই চত্বরটা অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক ভিড় থাকে। মানে সেই রকম পরিস্থিতি হলে কিন্তু একটা বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত। আমার বাংলায় এবার আপনাদের ইরামের গল্প দেখাবো। এ জানো গল্প হলেও সত্যি। মাত্র 2 বছর বয়সী কিডনির জটিল রোগ। পার্ক সার্কাসের হাসপাতালে সেই চিকিৎসা শুরু হতে না হতেই শ্বাসকষ্ট আর বুকের ইনফেকশন ধরা পড়ে। ছোট্ট মেয়েকে পাঠাতে হয় ভেন্টিলেশনে, চলে ডায়ালিসিস। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ 6 বছরের ইরাম সাদ। উত্তর 24 পরগনার কাকিনাড়া, এখানকার বাসিন্দা ইরাম সাদ। বাড়িতে মা, বাবা আর ভাই। 2 বছর বয়সে ছোট্ট মেয়ে ইরামের কিডনির সমস্যা ধরা পড়ে। জটিল রোগের চিকিৎসায় দীর্ঘ লড়াই, সব বাধা পেরিয়ে অনেকটাই সুস্থ ইরাম। 2 বছর বয়স থেকে ইরামের চোখ মুখ ফুলতে থাকে। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান মা বাবা। পরীক্ষায় কিডনির অসুখ ধরা পড়ে। ইরামকে পার্ক সার্কাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ইরাম স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত। টয়লেটের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, শরীরে জল ধরে রাখা যায় না। চিকিৎসা শুরু হতে না হতেই ইরামের বুকে সংক্রমণ ধরা পড়ে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাকে 22 দিন ভেন্টিলেশনে রাখতে হয়, ডায়ালিসিসও করানো হয়। এখন ইরামের বয়স 6। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ। ও
ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হয়, এই রোগে ম্যাক্সিমাম সময় ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর রোগটা একটু আলাদা ছিল, ওষুধ দিলেও ঠিক হচ্ছিল না, যাকে বলা হয় স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ইনফেকশন হয়ে খুবই বাজে হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ওকে ভেন্টিলেট করতে হয়েছিল, আর তার সঙ্গে ওকে ডায়ালিসিসও করতে হয়েছিল। ভগবানের দয়াতে ওখান থেকে তো অবভিয়াসলি বেরিয়ে এসেছে, তো এখন বেটার আছে ডেফিনেটলি। ইরামের বাবা ঠিকা শ্রমিক, তার দাবি কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন চিকিৎসকদের। अचानक आँख का सूजन आ गया था और पेशाब रुक गया था, तो हम लोग ने डॉक्टर को दिखलाया। डॉक्टर को दिखलाने के बाद वो दवा दिया, उससे कंट्रोल नहीं हुआ। फिर हम लोग कल्याणी ले गए, डॉक्टर निर्मल बोल के प्रैक्टिस किए। 6 महीना या 3 महीना वहाँ पे इलाज कराए, फिर वहाँ से रेफर किया यहाँ पे, तब से हम लोग कंटिन्यू यहाँ पर हैं। बच्चा भी बहुत अच्छा है। সব বাধা জয় করে ইরাম এখন চিকিৎসক হতে চায়, আর ছোট্ট ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাধ্য করতে চায় চিকিৎসকরাও। আর যেভাবে তাকে মৃত্যুর মুখ থেকে স্লেট পদ্ধতিতে ডায়ালিসিস করে তাকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকরা, তাতে তার পরিবারও আপ্লুত। তারাও ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে অঙ্গীকারবদ্ধ করতে বদ্ধপরিকর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।